এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে চারিদিকে পাহাড় ঘেরা এই উন্মুক্ত স্থানে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, দীর্ঘদিন থেকেই আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি এই খাগড়াছড়িতে। দেশের অন্যান্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলের তুলনায় খাগড়াছড়ি একেবারেই ভিন্ন। এখানে এমন এমন দুর্গম অঞ্চল রয়েছে যেখানে টিভি অনুষ্ঠান নির্মাণ তো দূরের কথা, কোনো টিভি ক্যামেরাও কখনো পৌঁছেনি। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই খাগড়াছড়ি। গহীন অরণ্য, সমভূমি এবং অসংখ্য জীব বৈচিত্র্যের লীলাভূমি নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনাচার এবং সংস্কৃতি হাতছানি দেয় পর্যটকদের। এই অপরূপ জেলা শহরটি নিয়ে শুরুতেই রয়েছে কিছু প্রয়োজনীয় তথ্য। রাজধানী ঢাকা থেকে 267 কিলোমিটার দক্ষিণ পূর্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা অবস্থিত। খাগড়াছড়ি জেলাটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে চিটাগাং হিল ট্রেক্স রেগুলেশন আইন মোতাবেক খাগড়াছড়িকে মহকুমার মর্যাদা দেওয়া হয়। 1983 সালে খাগড়াছড়ি মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। নামকরণের ক্ষেত্রে খাগড়া অর্থাৎ তৃণশ্রেণীর এক জাতীয় উদ্ভিদ এবং ছড়ি অর্থাৎ পর্বতের গা থেকে চুইয়ে আসা পানির প্রবাহ, এই দুই মিলে খাগড়াছড়ি নামকরণ করা হয়েছে বলে জানা যায়। পাহাড়, বন, নদী ও ঝর্ণা এই অঞ্চলকে দিয়েছে স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্য। এ অঞ্চলের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের সঙ্গে বাংলাভাষী জনগণও এ জেলায় বসবাস করেন। নৈসর্গিক আরণ্যক লীলাভূমি খাগড়াছড়ির অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো। মাটিরাঙ্গা উপজেলায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, নাম রিসাং ঝর্ণা। জেলা শহর থেকে ঝর্ণাস্থলের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। শহরের প্রবেশ পথেই রয়েছে আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। অনেকেই এই টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিং এর সঙ্গে তুলনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রে অবস্থিত গুহাটিকে রহস্যময় গুহা বলা হয়ে থাকে। প্রকৃতির অপরূপ সৃষ্টি এই সুড়ঙ্গ পথ। গুহার ভেতর ঢুকতে হয় মশাল নিয়ে। গুহাটির দৈর্ঘ্য প্রায় 368 ফুট। আলুটিলার পাহাড় চূড়া থেকে সুড়ঙ্গ মুখে পৌঁছতে 310টি এবং গুহা থেকে বেরিয়ে উপরে উঠে আসতে অতিক্রম করতে হয় 180টি সিঁড়ি। খাগড়াছড়ির আরেকটি দর্শনীয় স্থান দেবতার পুকুর। খাগড়াছড়ি জেলার মাইশছড়ি এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফুট উপরে 5 একর জায়গা জুড়ে অবস্থিত এই দেবতার পুকুর। পুকুরের চারিদিকে সুবিস্তৃত পর্বত শ্রেণী। পুকুরের পানিকে স্থানীয় লোকজন দেবতার আশীর্বাদ বলে মনে করেন।
এক সময়কার বাংলাদেশ রাইফেলসের গোড়াপত্তন হয় ভারতীয় সীমান্তের কাছাকাছি খাগড়াছড়ির রামগড় উপজেলায়, যা বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড হিসেবে পরিচিত। 1795 সালের 29 জুন মাত্র 448 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে রামগড় লোকাল ব্যাটালিয়ন কমান্ড, যা বিভিন্ন নাম ও ধাপ অতিক্রম করে পরিণত হয়েছে আজকের বাংলাদেশ বর্ডার গার্ডে। যাত্রা শুরুর স্থানকে স্মৃতিময় করে রাখার জন্য রামগড়ে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়। প্রকৃতির লীলাভূমি খাগড়াছড়িতে বিরাজ করছে এক শান্তির পরিবেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে বাংলা ভাষাভাষী মানুষ মিলেমিশে খাগড়াছড়িকে গড়ে তুলেছে এক শান্তির জনপদ। বর্ষ যায় বর্ষ আসে, কোথাও হর্ষ উৎকর্ষ, কোথাও বা সংঘর্ষ স্পর্শ করে। তবু আমরা বলি শুভ নববর্ষ। নব অভিনব নবতন বা নবডঙ্কা, যাই হোক, নববর্ষ এসেছে এবং এটা তার প্রথম মাস। এখনো মানুষ কখনো ছন্দিত, কখনো স্পন্দিত, কখনো নন্দিত, কখনো বন্দিত করে মন্দ্রিত স্বরে অভিনন্দিত করছেন একে অপরকে। এবার একটি দৃশ্য দেখা যাক সে সম্পর্কে। হ্যাপি নিউ ইয়ার দোস্ত। না দোস্ত, স্যাড নিউ ইয়ার। আরে আজ পর্যন্ত কাউরে তো স্যাড নিউ ইয়ার জানাইতে শুনলাম না, তুমি এটা কি কইলা? শুনবা কেমনে? আগে তো সব হ্যাপি ছিল। ওই যে কথা আছে না, যায় দিন ভালো 80 দিন খারাপ, আমাকে অবস্থা হয়েছে ওই একরকম। একটা বছর আসে আর কলিজের মধ্যে ধক ধক করে ওঠে, সবার মধ্যে একটা আতঙ্ক। কিসের আতঙ্ক? তুই যেন কিছুই জানোস না। এই বেটা, এই যে বছরটা গেল, এটা শেষ হইলো কেমনে? হরতাল দিয়া। আবার এই বছরটা শুরু হইলো কেমনে? হরতাল দিয়া। আবার গত বছরটাও শুরু হয়েছিল অবরোধ দিয়া। কি করবি কো? কাউরে কিছু বইলা কোনো লাভ নাই। এমনিতে ভেজালের উপরে আছি, তার উপরে আবার এই বছর বয়স গেল 1 বছর বাইরে, তার মানে আয়ু কমলো 1 বছর। ডাক্তার কইছে মাথার মধ্যে বেশি টেনশন নেবেন না, তাইলে হার্টের সমস্যা হইতে পারে। সেই জন্য কই দোস্ত, হাসি খুশি থাকবা। বছরের শুরুতে যদি হাসি খুশি থাকো, সারা বছর হাসি খুশিতে থাকবা। না দোস্ত, হ্যাঁ তোর কথাটা ঠিক না। যদি তাই হইতো তাহলে বছরের পহেলা দিন কোনোখানে না যাইয়া সারা দিন ঘরে বসে খালি হাসতাম। তো তোর কথাটা ঠিক না হলি ভালো, নইলে সামনে আমাকে বিপদ আরো বাড়বো। কিসের বিপদ? ওই যে কইলাম, বছরের পহেলা দিন শুরু হয়েছে হরতাল দিয়ে। তোর কথা যদি সত্য হয় তাহলে সারাটা বছর হরতাল থাকার কথা। আর যদি তাই হয় তাহলে দেশের অবস্থা কি হবে চিন্তা করছো? পোলাপানের লেখাপড়ার অবস্থা কি হবে চিন্তা করছো? আমাকে চিন্তা করিয়া কোনো লাভ আছে? জাগো চিন্তা করণের দরকার, হ্যাঁ তো চিন্তা করতেছে না। চিন্তাহীনতা, চিন্তার দীনতা, চিন্তার ক্ষীণতা বা উদাসীনতা যেমন ঠিক নয়, তেমনি অতি চিন্তার ক্ষতির জ্যোতিহীন বাড়াবাড়িও ঠিক নয়। বছর শুরুতেই সন্তানের ভর্তি চিন্তায় ভর্তা হন গড়পড়তা সব গৃহকর্ত্রী এবং কর্তা। তবে এমন অবিমৃশ্য দৃশ্য বিশ্বজুড়ে কোথাও আছে কিনা আমাদের জানা নেই। এই যে দেখো সরিয়া, এই যে দেখো সরিয়া, বলো সরিয়া। ও না না না, তুমি আবার না সরিয়া। আচ্ছা সুমি, তুমি কি শুরু করেছো বলো তো? আমি না তোমাকে কতবার নিষেধ করেছি বাবুকে নিয়ে সব করো না, কেউ দেখলে খারাপ ভাববে। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবুকে স্কুলে ভর্তি করতে কত কষ্ট হয়েছে সেটা আমি বুঝি, অন্য বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তবু একটু বড় হয়েছে, ক্লাস 1-এ পড়ছে, একা একা পড়তে পারে। কিন্তু বাবু, ওর তো 1 বছরও হয়নি, এখনো কথা বলতে পারেন না। ওকে তুমি এখন কোন স্কুলে ভর্তি করাবে? হায় আল্লাহ, এখন ভর্তি করাবো কেন? ওকে তো আমি ভর্তির জন্য তৈরি করছি। আগে থেকে যদি সরিয়া সরিয়া কখনো একটু শিখে ফেলতে পারে তাহলে একটু এগিয়ে থাকবে। ও তাই তো বলি, ও তোমাকে আর আমাকে দেখলে অ করে কেন? আরে এই বয়সের বাচ্চারা প্রথমেই শিখবে বাবা মা ডাকতে, কিন্তু ও তো তোমাকে বা আমাকে দেখলে কখনো মা বাবা মানে মামা বাবা 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 এসব করে না, শুধু অ করে। সেটা তোমার কারণে। ও যদি সরেও সরেয়া ক খটা শিখতে পারে তাহলে মা বাবাও ডাকতে শিখবে। মা বাবা ডাকার চাইতে এখন ভর্তি পরীক্ষাটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? পুরো ঘরটাকে তো একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিউজিয়াম বানিয়ে ফেলেছো। লোকে দেখলেই বা কি ভাববে? যা যা খুশি ভাবো, আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে, স্কুলের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। তুমি তো আর পড়াও না, তাই তুমি বুঝবাও না। আমি পড়াই, আমি বুঝি। সেটা ঠিক আছে, কিন্তু বাসাতে যদি স্কুলে চাইতে বেশি প্রেশার হয়ে যায় তাহলে স্কুলে দিয়ে আসবে। দাও, তুমি আমাকে দাও। বাবা, আরে তো না না, এই যে সরেও সরে লেখাপড়া নিয়ে শিশুর উপর এমন চাপ প্রয়োগের দৃষ্টান্ত শুভ নয়। তবে ভালো কিছুর দৃষ্টান্ত সৃষ্টির মানুষও আছেন আমাদের দেশে, আর তেমনই একজন মানুষ হলেন মাগুরার ABM নজরুল ইসলাম।
যিনি দীর্ঘ ৩৫ বছরেরও বেশি বাংলাদেশ টি বোর্ড চট্টগ্রামে চাকরি করেছেন এবং ১৯৭৮ সালে তিনি চাকরিতে ঢোকেন অফিস সহকারী হিসেবে আর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর প্রস্তুতি ছুটিতে যান ২০১৪ সালে। রসিকতার কথায় আছে মানুষের ৩টি হাত, বাম হাত, ডান হাত এবং অজু হাত। মানুষ অদৃশ্য এই হাতটিকেই বেশি ব্যবহার করে। সরকারি বেসরকারি কর্মকর্তাদের এই অজুহাত নামক হাতের ব্যবহার বেড়েই চলেছে। আর এর বিপরীতে জনাব নজরুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনে একদিনও এমনকি ১ মিনিটও দেরি করেননি তার কর্মস্থলে পৌঁছাতে। তেমনি কোনো অজুহাতে অফিস ছুটির ১ মিনিট আগেও অফিস ত্যাগ করেননি। কর্মজীবনে একজন সরকারি কর্মচারীর যে সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হয় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সকল নিয়ম কানুন মেনে চলেছেন। তার এই সময় নিষ্ঠা এবং কর্মনিষ্ঠার পুরস্কারও তিনি পেয়েছেন বারবার আগাম ইনক্রিমেন্ট পেয়ে। আমরা কথা বলেছিলাম তার চাকরিরত সময়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। আমি বিভিন্ন সময় বলতে পারেন সারপ্রাইজ চেক যে আমার কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছে কিনা, দায়িত্ব পালন করছে কিনা, অনেকের আগে পৌঁছে যেতাম। আমি নজরুল সাহেবকে কোনোদিন অফিসে দেরিতে আসতে দেখিনি। সে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তার উপরে যে আরোপিত দায়িত্ব ছিল তা পালন করত। অত্যন্ত প্রাণোচ্ছল এবং কর্মদীপ্ত একজন মানুষ ছিলেন। আমি চেয়ারম্যান হিসাবে যোগদান করেছি ২০১২ সনে। আমি জানতে পারলাম যে তার চাকরির মেয়াদ আর বেশি দিন নাই। আমি সিদ্ধান্ত নিলাম যে এরকম একজন কর্মচারী যিনি ছিলেন তাকে যদি আমরা কোনোভাবেই একটু পদোন্নতি দেওয়া যায় তাহলে কর্মজীবনের শেষে হয়তো ওনার জন্য জিনিসটা খুবই ভালো হবে। সে কারণে আমরা সিলেকশন কমিটি তাকে আমরা পদোন্নতি দিয়ে ক্লাস 1 গেজেটেড অফিসার হিসাবে তাকে আমরা নিয়োগ দিতে পেরেছি। আমি মনে করি যে ABM নজরুলের মতো প্রতিটা অফিসে প্রতিটা সংস্থায় যদি এরকম কর্মকর্তা বা কর্মচারী থাকেন তাহলে সেই সংস্থা উপকৃত হবে, দেশের উপকার হবে এবং দেশ এগিয়ে যাবে। আর এ প্রসঙ্গে তার নিজের কথা হলো, আমি মনে করি এটা আমার একটা আমানত। অফিস আমাকে বেতন দিচ্ছে, এটা সরকারি দায়িত্ব পালন। এই দায়িত্ব সকাল থেকে যতক্ষণ আমি কর্মজীবন অফিসে থাকি ততক্ষণ আমি যথাসাধ্যভাবে চেষ্টা করেছি এটা পালন করার জন্য, যাতে কোনো রকম কোনো ত্রুটি না। জনাব ABM নজরুল ইসলামকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তার এই কর্মনিষ্ঠা সবাইকে অনুপ্রাণিত করুক। অজুহাত কোনো হাত না হলেও দিনরাত ৫-৭ না ভেবে দাঁত বের করে আইনের মুন্ডুপাত করতে কিভাবে অজুহাতকেই আমরা ব্যবহার করি দেখুন তারই একটি নমুনা। আমি যাবো না। সেই দিন এইভাবে রাস্তা পার হইতে যাইয়া পুলিশের হাতে ধরা খাইছিলাম। পুলিশ আমাকে ফাইনও করছিল। টেলিভিশনে সেই দৃশ্য সারা দেশের মানুষ দেখছে। আরে বেকুব, ওই দেখ কত মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, কেউ কিছু কইতেছে? আরে কোনো ডর নাই, আয়, কেউ কিছু কইব না। কিন্তু চাচা একটা জিনিস বলতে পারতেছি না, এই যে এত বড় একটা ওভারব্রিজ থাকতে সব মানুষ এই রাস্তার মাঝখান থেকে হাঁটতে যাইতেছে, এই আবার এই দেখো পাশেই পুলিশের ঘর, তারাও কেউ কিছু বলতেছে না, তাইলে আমাকে সেদিন ধরছিল কেন? হ্যাঁ বুঝছি চাচা, তুমি বলো তো দেখি একটা কথা, এই যে কোন কোন সময় রাস্তার মাঝখান থেকে হাঁটতে গেলে পুলিশ আমাকে ধরবে না? তার মানে সেদিন আমাকে পুলিশ ধরছিল, আজকে ধরতেছে না। আইন কি তাইলে এক এক সময় এক এক রকম হয়? তা হইব কেন, আইন সব সময় এক, কিন্তু এই আইনের প্রয়োগটা যদি ঠিক মতো হইতো তাইলে দেখতি সব সোজা হয়ে যেত। আর আমিও রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার চিন্তা করতাম না। কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। আইনের প্রয়োগটা যে ঠিক মতো হয় না এটা তুমি ঠিকই বলছো চাচা। এই যে মাঝখানে কদিন দেখছি বেল্ট না বাইন্দা গাড়ি চালাইলে আর গাড়ি চালাইতে চালাইতে মোবাইল ফোনে কথা বললে পুলিশ তাকে ফাইন করতে, অথচ এখন দেখো ওই পুলিশের নাকের ডগার দিয়া মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাইতেছে, কোনো তোয়াক্কা নাই। ড্যাম কেয়ার। খালি গাড়ি কেন, ওই দেখ কেমনে ধূমপান করতেছে, অথচ প্রকাশ্যে ধূমপান করলে ফাইন করার আইন আছে। ওই যে আশেপাশে পুলিশও ঘুরতেছে, ওর কোনো ভ্রুক্ষেপ আছে? কারণ অয়ও জানে পুলিশ ওরে ধরবো না। ঠিকই বলছো, আইনের কোনো শেষ নাই। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষেধ আছে, অথচ তুমি বাজারে হাটে যাও দেখবা পলিথিন ব্যাগে 6 লাভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো মোরা এইরকম কেন? হ্যাঁ, মোরা খালি মাইন্ডের দোষটাই দেখি, নিজেরাই তো আইনটা মানি না। কারণ সবাই জানে এই সব আইন না মানলে কেউ কিছু কইব না। এইখানে সিস্টেম না মানাটাই হলো সিস্টেম। চল আমার লগে চল। জানো কিন্তু ওই ওভারব্রিজের উপর দিয়া। ও আচ্ছা চল। অন্যের অজুহাত দিয়ে আইন ভাঙার ফাইন থাকলে লাইন দিয়ে এমন অনিয়ম বন্ধ হতো।
আইন প্রয়োগ যদি রোগে না ভোগে তাহলেই তা সম্ভব। আর এই আশা নিয়ে শুরু করছি আজকের আমন্ত্রিত দর্শক পর্ব। আমাদের এই পর্বের নিয়ম অনুযায়ী আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। আজকে খাগড়াছড়ির এই চেঙ্গি গলফ এবং কান্ট্রি ক্লাব মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা 3 জন দর্শক নির্বাচন করব। সামনে রয়েছে এখানে রানা এবং এখানে রয়েছে মামুন, তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা যখন যেখানে যাই সেই স্থানকে ঘিরেই কিছু প্রশ্ন করি। যেহেতু আজ আমরা এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়িতে এসেছি, তাই এই অঞ্চলের উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আপনাদের কিছু প্রশ্ন করব। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা নববর্ষ এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পালিত হয়। বলতে হবে এই বৈশাখী শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে? ওখানে একজন বলুন আপনি। বৈশু সাংগ্রাই বিজু। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ তার জন্য। আপনার নাম? আমার নাম বিপ্লব বড়ুয়া। কি করেন আপনি? আমি ব্যবসা করি। অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী একসময় চম্পকনগরে বসবাস করতেন বলে কথিত আছে? এখানে একজন হাত তুলেছেন, বলুন আপনি। চাকমা। চাকমা, হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পূর্বে কথিত নিবাস ছিল চম্পকনগর। আপনার নাম? তরুণ বিকাশ চাকমা। কি করেন আপনি? আমি জেলা পরিষদে চাকরি করি। অনেক ধন্যবাদ। আমরা 2 জন দর্শক পেয়ে গেলাম। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, কক বরক কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম? হ্যাঁ, ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। উত্তর সঠিক হয়েছে। যেহেতু অনেকেই পেরেছেন তাই এই প্রশ্নের উত্তর আমরা কাউকে নিতে পারছি না। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই খাগড়াছড়ির অত্যন্ত দর্শনীয় একটি স্থানের নাম হচ্ছে আলুটিলার রিসাং ঝর্ণা। বলতে হবে রিসাং শব্দটি কোন ভাষার এবং হ্যাঁ, মারমা ভাষা। এই প্রশ্নের উত্তর আমরা কাউকে নিতে পারছি না যেহেতু আপনারা সবাই পেরেছেন। রি হচ্ছে পানি, ছাং হচ্ছে গড়িয়ে পড়া, অর্থাৎ গড়িয়ে পড়া পানি। অনেক ধন্যবাদ। আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়েছিল? ওখানে একজন। 97 হয়নি, ওখানে একজন মহিলা। হ্যাঁ, বলুন আপনি। 1998 সালে 15 জুলাই। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? সানাই মারমা, সহকারী শিক্ষিকা। অনেক ধন্যবাদ। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। তাদের জন্য করতালি। দর্শক মন্ডলী, আমরা আমাদের নির্বাচিত 3 জন দর্শক পেয়ে গেছি। এবার আমরা শুরু করব তাদের দিয়ে দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্বের জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি কজন স্থানীয় যন্ত্রশিল্পীকে যারা পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন, এবং এই বাদ্যযন্ত্রের তালে আমরা এই এলাকার পাহাড়ি অঞ্চলের কটি নৃত্যের অংশবিশেষ দেখব। এবং সেই নৃত্যগুলো পরিবেশন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানে আরো একদল স্থানীয় নৃত্যশিল্পীদের, যারা 3 ধরনের নাচ এখানে পরিবেশন করবেন। শুরুতেই থাকবে জুম নাচ, এরপর আমরা দেখব বোতল নাচ, এটাও এক ধরনের ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য। এরপর আমরা দেখব বাঁশ নৃত্য। আপনাদের অত্যন্ত মনোযোগ দিয়ে এদের নাচ দেখতে হবে, কারণ পরবর্তীতে একই বাদ্যযন্ত্রে আপনাদের সেই নাচ অনুকরণ করে দেখাতে হবে। এবং যিনি সবচাইতে ভালো অনুকরণ করতে পারবেন বা নৃত্য পরিবেশন করতে পারবেন তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী। তাহলে আমরা শুরু করছি। শুরুতেই জুম নৃত্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করি আপনারা লক্ষ্য করেছেন তারা কিভাবে নৃত্য পরিবেশন করেছে। এখন আবার বাজনা হবে, নাচতে হবে আপনাদের। শুরু করুন আপনারা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হলো যে যেমন খুশি তেমন নাচো, এটা আমরা দেখলাম। এবার আমরা যাব বোতল নাচে। যেহেতু বোতল নাচের সঙ্গে ভারসাম্য রক্ষার একটি ব্যাপার জড়িত রয়েছে, তাই যে 2 জন বেশি সময় ধরে বোতল নিয়ে নাচতে পারবেন তারাই পরবর্তী পর্বে অংশগ্রহণ করবেন এবং বাকি একজনকে বিদায় নিতে হবে। তাহলে শুরু করুন আপনারা।
অনেক ধন্যবাদ। এবারে এই বোতল নাচ আপনাদের করতে হবে, তবে দুর্ঘটনা ঝুঁকিমুক্ত করার জন্য আপনাদের কাঁচের বোতলের বদলে প্লাস্টিকের বোতল দেওয়া হচ্ছে, অর্থাৎ পানির বোতল। শুরু করুন আপনারা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে সর্বশেষ বাঁশ নৃত্য। অংশগ্রহণ করবেন আপনারা দুজন, কারণ একজন আগে থেকে বোতল স্বইচ্ছে নামিয়ে রেখেছেন, তাকে আমরা নিতে পারবো না। শুরু করুন আপনারা। অনেক ধন্যবাদ, অনেক অনেক চমৎকার। এবারে এই কাজটি করতে হবে আপনাদের দুজনের। যিনি সুন্দরভাবে করতে পারবেন তিনি কিন্তু হবেন বিজয়ী। শুরু করুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এদের চমৎকার নাচ দেখলাম। এরা কেউই পেশাদার নৃত্যশিল্পী না হওয়া সত্ত্বেও চমৎকার নেচেছেন তাৎক্ষণিকভাবে দেখেই। সুতরাং আজকে ফলাফলে কম্পিউটার বিজয়ী হয়েছেন সানাই মার্মা, তার জন্য করতালি। অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনাদের নিরাশ হবার কিছু নেই। আমাদের নিয়ম অনুযায়ী আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে। আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই, কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কারে দেওয়া হয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা যন্ত্রশিল্পী আছেন তাদের, ধন্যবাদ যারা নৃত্য পরিবেশন করেছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত প্রায় 200 বছর আগে এই কথা লিখে গেছেন। অথচ আমাদের ভাবে দেশপ্রেম থাকলেও স্বভাবে নেই। সুস্বভাবের অভাবেই বাইরের প্রভাবে কিভাবে আমরা অভাবিতভাবে প্রভাবিত হচ্ছি তাই নিয়ে দেখুন দুই বন্ধুর তর্ক। छोटू, अभी साइलेंट मोड रहने से कुछ होबे ना। বিবে তুই এত গভীর মনোযোগ দিয়া কি দেখতাছিস? ও সেলিম দোস্ত বয়, আর মাত্র 5 মিনিট আছে বন্ধু, শেষ হয়ে যাবে তারপর। আমি বুঝলাম না তুই কি এমন মজা পাইলি যে এইভাবে একেবারে নাটকের মধ্যে ডুবে গেলি? এই তো আবার বিদেশে চলে বন্ধু। এটা হচ্ছে বোঝে না সে বোঝে না, আমার খুব ফেভারিট সিরিজ। পাখির নাম শোনস নাই? পাখি হলো এই সিরিজের মেইন নায়িকা। আমি ওর হেভি ফ্যান। ওরে যে আমি কি পছন্দ করি দোস্ত, তোকে বোঝাতে পারবো না। আমারে বুঝাই লাভ নেই, আর বুঝাইতেও পারবি না। কিন্তু আমি চিন্তা করতেছি ভাবির কথা, কারণ এই পাখি পাগল অনেক যুবকই কিন্তু সংসারে অঘটন ঘটাইছে। এই জন্য যারা পাখির কারণে বোঝে না সে বোঝে না দেখে, আমি হ্যাঁ করে কই বোঝে না হেরা বোঝে না। কারণ এসব উদ্ভট নাটক আমাকে পারিবারিক জীবন রে বিষাক্ত করে ফেলাইতেছে, ক্লিক ছড়াইতেছে। আচ্ছা এখন চুপ করতো, আর 2-3 মিনিট আছে তারপর শেষ হয়ে যাবে। ওই খানা 2-3 মিনিট সময় দেওয়া যাবো না। এসব নেশা বন্ধ কর। আরে কি করছিস কি করছিস? চ্যানেলটা চেঞ্জ করলি কে? আরে বেটা দেশের নাটক দেখ। আরে মামা কি করতেছস? খুব ফাপড়ের মধ্যে আছিস মনে হইতেছে। না রে দোস্ত, আমার জান কয়দিন ধরে খুব মুড লইতেছে, তাই একটু টিপস দিলাম আর কি। কইস না শার্টটা 3 দরের উপর রাখ। ও এতদিন তাইলে ডুবে পানি খাইতেছো আর আমরা বুঝতেই পারি নাই। তা মামা আমাকে না জানে আর জাল লাগে চামে চামে ফিল্ডিং মারতেছো, হে দেখতে কেমন? পুরাই জাক্কাস মাম্মা, আমি দেখার পর থেকে পাংখা হয়ে গেছি। আরে আরে তুই আমার এইসব নাটক দেখতে কস? আমরা কি এই ভাষায় কথা বলি? এইসব নাটক দেখলে তো রুচি নষ্ট হয়ে যাবে, এ তো অসুস্থ নাটক। তাইলে এইটু দেখিস না। তুই আমার বিদেশি চ্যানেল দেখতে দিবি না, দেশি নাটকও দেখতে দিবি না, তাহলে দেখবোটা কি? এইসব বিকৃত ভাষার নাটক না। বিদেশি চ্যানেল যেমন দেখবি না, তেমনি সব বিকৃত ভাষার নাটকও দেখবি না। দেশে এখন 23-24টা চ্যানেল, সব চ্যানেলেই তোর এই খাইছি পাইছি পাংখা মার্কা বিকৃত ভাষার নাটক প্রচার হয় না। অনেক ভালো নাটকও হয়, যা তোর এই বিদেশি চ্যানেলের নাটকে চাইতে অনেক উন্নত মানের। এখন তোর হাতে রিমোট আছে,
তোর তো চিন্তা কি? হ্যাঁ, রিমোট টিপে যেখানে খুশি যাবি, যেটা খুশি দেখবি, তবুও এইসব বিদেশি চ্যানেল দেখবি না। সংস্কৃতির বিকৃতির এই আকৃতি থেকে আমরা ফিরব আমাদের প্রকৃতিতে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি কিভাবে পাশাপাশি স্থান করে নিয়েছে তারই এক অনন্য নিদর্শন দেখব এবার আমরা। চাকমা, ত্রিপুরা, মারমা এবং বাংলা ভাষার একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন 2 শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। সাগর মাঝর সাগরা যাই গড়া, আমাদের চানি মুড়ো মুড়ি গাঙে সরাই গড়া, আমাদের চানি সাগর মাঝর সাগরা যাই গড়া, আমাদের চান হিরে মানে সোনাই রূপই ভরা, আমাদের চান হিরে মানে সোনাই রূপই ভরা। খালাই যাবো চিনি হীরা মানে রামচাক রূপায় কুকুর, চিনি হীরা মানে রামচাক রূপায় কুকুর। Ni rong kya ge pyo jo rong te lum yo ma, ni wong la ge la rong kya ge kong wong la re prera, mola ge ni rong kya ge pyo jo rong te lum yo ma, ni wong la ge la rong kya ge kong wong la re prera, moro prema prelo hi re hui mui thong pura, moro prema prelo hi re hui mui thong pura. কোথাও খুঁজে পাবো না, এমন গানের দেশ ছেড়ে কোথাও যাব না, এমন প্রাণের দেশ কোথাও খুঁজে পাবো না, এমন গানের দেশ ছেড়ে কোথাও যাব না। এই মাটিতেই বাঁচা আমার, এই মাটিতেই মরা আমার এই দেশ হীরা মানে সোনা রূপায় মোড়া, আমার দেশ সাগর পাহাড় নদী জলে গড়া, সবুজ শ্যামল রূপের বাহার ফুলে ফলে ভরা, আমার দেশ হীরা মানে সোনা রূপায় মোড়া, আমার দেশ হীরা মানে সোনা রূপায় মোড়া। কথায় আছে পেটে খেলে পিঠে সয়, কিন্তু পিঠে খেলে পেটে সয় কিনা তা নিয়ে অতিশয় সংশয় নিয়েই এবারের বিষয়। এত সব পিঠা এইগুলা কি গ্রাম থেকে বানাইছে নাকি? আরে না, কিছু পিঠা আনছি, কিছু আমার বই বানাইছে। আজকাল তো এইসব পিঠা দেখাই যায় না। যাক, অনেকদিন পরে শহরে বসে এই গ্রামের ফ্লেভার। বাপা, পিঠাটা তো বেশ সুন্দর। আচ্ছা দোস্ত, তাহলে তোমরা খাও, আমি একটু আইতেছি। ঠিক আছে, ঠিক আছে।
শুরু করো দেখতে তো ভালোই লাগতেছে, কিন্তু খাইয়া তো কিছুই বুঝলাম না। বাবা পিঠার কোনো ফ্লেভারই নাই। দোস্ত এটা দিয়ে বাইরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরকার। দোস্ত আমার কথা হইলো বাবা পিঠার মধ্যে গুড় থাকে, বড় জল একটু নারকেল থাকতে পারে, এইটা হইলো বাবা পিঠার ঐতিহ্য। ওইগুলি তো কিছুই পাইতেছি না। এইটার বদলে কাজু বাদাম কিশমিশ চিনি দিয়া বাবা পিঠার 12টা মতো আলাইছে, মনে হয় ফাস্ট ফুড খাইতেছি, ফাস্ট ফুড। হ্যাঁ দোস্ত, এইটা কি বাবা পিঠা না কেক নাকি বিস্কিট খাইতেছি কিছুই তো বুঝতেছি না। ভাপা পিঠা তো তবু কেকের মতো মনে হয়, কিন্তু এই পাটিসাপটার অবস্থা দেখছেন নি? এর ভিতরে থাকার কথা ছিল ক্ষীর, কিন্তু দিছে সুজির হালুয়া। 2 নাম্বারই করতে করতে কই আসে ঠেকছে দেখছেন? ক্ষীর থেকে হালুয়ায়। ভাপা আর পাটিসাপটার চ্যাপ্টার বাদ দাও, শীতের প্রধান আকর্ষণ ভিজান্ন পিঠা কেমনে চেয়ার হয়েছে দেখছো? চেহারা দেখা তো ভালোই মনে হইতাছে, মনে হয় মজা হইব। আরে না না, এটা যে কি দিয়ে বানাইছে কেটা জানে। এইখানে না আছে চালের গুঁড়া, না আছে রস, না আছে দুধের মজা। কেমন হইব? পাউডার দুধের লগে গুড় মিশাইছে, তারপরে রাস্তার থেকে চিতই পিঠা কিনাই না ওইটার মধ্যে ভিজাইছে, যেমন অনেরও রবি হইছে। মানুষে দাওয়াত করে এইসব পিঠা খাওয়ায়, এদের কোনো কাণ্ড জ্ঞান নাই। পোলাপানে এইসব পিঠা খাইলে পিঠার প্রতি আকর্ষণই তো কমে যায়। আর দোস্তরা কেমন লাগলো? কি শুরুই করো না, সব পিঠা তো রয়ে গেল। তোমাকে লাগে তোমাকে ভাবে কত কষ্ট করে এগুলো বানাইছে। সব পিঠা না খেয়ে কিন্তু কেউ যাইতে পারবো না, আগে সব খাইবা তারপরে যাইবা। শোনো শোনো, এইসব পিঠা টিঠা না করে আমগুলো অন্য কিছুর ব্যবস্থা করলে পারতা। কেন ভাইয়া, ভালো হয়নি? কি যে কোন ভাবি, কেমন যে হইছে ওইটাই তো কইতে পারতাছি না। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাবি, আপনি পিঠা বানানোটা কই থেকে শিখছেন? টেলিভিশন দেখে ভাইয়া, ওই যে ওখানে রান্নার অনুষ্ঠান হয় না, ওটা দেখে। তাই তো বলি পিঠা কেন এমন হয়। শীতের হিতে মোহিত হয়ে কর্মরহিত না থাকার এক বিহিত বের করেছে ভাগ্নে, কিন্তু মামা সেই বিহিত আনন্দের সহিত গ্রহণ করবেন কিনা সেটাই দেখা যাক এবার। শোনো, এটা আমাদের নতুন ট্যুর ব্যবসা, মানুষ এখানে সেবা নিতে আসবে, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবা, ঠিক আছে? চিন্তা করবেন না স্যার, সর্বক্ষণ আমার মুখে হাসি থাকবে। আমি কানলো মাসি মনে করবেন হাসি আমার চেহারা। গুড গুড। তয় আমার একজন মামা আছে, সে যে কোনো সময় আসতে পারে, তারে আবার কাস্টমার মনে করে সবসময় হাসি দা ব্যাটকায় দিত না, তাহলে কিন্তু ভাই যাই মনে করবো। ওকে, অ্যান্টার্কটিকা, নরওয়ে, নো ম্যানস ল্যান্ড। চলো ঘুরে আসি। ভারত, ব্যাংকক, সিঙ্গাপুর। স্যার কোথায় যাবেন স্যার? অ্যান্টার্কটিকা না কম্বোডিয়া? আপাতত ভাইগনার কাছে যাবো। উনি কোন দেশে থাকেন? কি? আরে মামা, মামা রাগ করো না, মামা রাগ করো না। আমি নতুন অফিস তো, কর্মচারী নতুন, তোমার চিনতে পারে নাই। 2-1 দিন সব আশা করো, তাহলে বুঝা লাগলো। ওর বুঝ পড়ে, আগে তুই আমারে বুঝা এইসব কি শুরু করছস? আরে মামু, প্যাকেজ তো ওয়ান্ডারফুল উইন্টার বিজনেস। শীত আসলেই আমাদের দেশের মানুষ ভ্রমণে বাইরে হয়, আনন্দ ভ্রমণ। ওই অ্যান্টার্কটিকা তো তুই মানুষ পাঠাবি না? ওইটা বাদ দিয়ে কওয়া, কেউ তো যাইব না, এটা তো আমিও জানি, একটু চমক বাড়াইলাম আর কি। তা হঠাৎ এই ব্যবসা শুরু করলি কেন? কারণ আমাদের দেশে তার কাছে একটু পয়সা আছে, সে একটু ভাগ পাইলেই বউ পোলাফান লইয়া ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্ডিয়া, তাহলে মালয়েশিয়া ঘুরতে যায়। যার পয়সা একটু বেশি আছে সে যায় ইউরোপ, আমেরিকা। যারা কাছে দিলে দেশগুলিতে যায়, তাদের জন্য আমি স্বল্প মূল্যে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে দিই। বিনিময়ে কমিশন পাই। অলরেডি ব্যাংককের 10-12টা পার্টি পেয়ে গেছি। পার্টি পাইছস? তাহলে তো ভালোই হইলো। সাবাস মামা, সাবাস। এই জীবনে প্রথম তুমি আমার ব্যবসার সমর্থন করছো। আনন্দ ধরে না, ধরে না। কি খাইবা? খালি কাও কি খাইবা? যা খাইতে চাও খাওন পরে, আগে তুই 10টা পার্টির বিদেশ ট্যুর ক্যান্সেল কর। ক্যান্সেল করুন? ক্যান্সেল করিয়া অন্য কোথাও প্যাকেজ ট্যুরের ব্যবস্থা কর। কোন দেশে? ওমা, আমাদের দেশে। এইটা কি কও? ফরেন ট্যুর আর লোকাল ট্যুর কি এক জিনিস হইল? এক জিনিস না ঠিকই, তবে ফরেন ট্যুরের চাইতে আমাদের দেশের ট্যুর অনেক ভালো। পাহাড়, নদী, সাগর, বন প্রকৃতির এত রূপ এক লোকে পৃথিবীর কোথাও পাবি না। বাংলাদেশের প্রতিটি জেলায় ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন নিদর্শনে ভরপুর। ওই আমি কটা জায়গার নাম কমু। কিন্তু মামা, পোলাপানের পরীক্ষা শেষ, স্কুল ছুটি, সেই জন্য সবাই বাচ্চা কাতলে বিদেশে যাইতে চায়। ওই বিদেশে যাইব কেন? গ্রামে যাইব, দাদার বাড়ি, নানার বাড়ি যাইব। হেরাও নাতি নাতিনে পাইয়া খুশি হইব, ছেলেমেয়েরা গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত হইব। ওই তুই ব্যাংকক, সিঙ্গাপুর কি শীতের পিঠা পাবি? আমাদের মতো খেতে শীতের তাজা শাকসবজি পাবি? নদীর মাছ পাবি? পাবি না। তাইলে মামু, এখন আমি কি করব? ওই পার্টিকে ডাক। কিন্তু পার্টিগুলোকে এত সুন্দর করে বুঝাই করবো কেটা? আমি বুঝাই করবো।
একটা সময় বুঝাইতে বুঝাইতে সবারই চক্ষু খুলে যাবে। ঠিকই কইছো মম। আরে আমারই তো চক্ষু খুলে গেছে, আমার নিজেরই তো নিজের দেশটা দেখা হয়নি চক্ষু মিলিয়া। মামা আমি একটা কাম করি, আগে আমি আমার কর্মচারীকে লইয়া দেশের সুন্দর সুন্দর জায়গায় নিজেরাই একটা প্যাকেজ ট্যুর দিই, তাইলে আমরাও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষের বুঝাইতে পারবো। এই তো চক্ষু খুলছে। যা ট্যুরের ব্যবস্থা কর, টাকা পয়সা যা লাগে আমি দেবো। দৃষ্টি মেলিয়ে দেখার আগে চক্ষু খোলা অর্থাৎ জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটানো প্রয়োজন। মামার কথার সূত্র মিলে যায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেকের অপরূপ সৌন্দর্যের কাছে এসে মনটাকে ছুটি দিলে। এই সাজেক সম্পর্কে বলা যায় আকাশ ছোঁয়া পাহাড় চূড়ায়, দৃষ্টি দিলে মনটা জুড়ায়, হৃদয়ে যে প্রশান্তি গুড়ায় তার তুলনা নেই রে, তার তুলনা নেই। সাজেক হচ্ছে তেমনই একটি স্থান যেখানে এলে হৃদয়ে প্রশান্তি মেলে। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উঁচুতে সাজেকে। সাজেকের আয়তন হচ্ছে 607 বর্গ মাইল। রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও পাহাড়ি কন্যা সাজেকে আসতে খাগড়াছড়ি থেকে সড়ক পথেই বেশি সুবিধাজনক। বর্তমানে এর পর্যটন শিল্পকে উন্নত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম এবং তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত 62 কিলোমিটার চমৎকার পিচ ঢালা রাস্তা। সড়ক পথে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে সাজেকের সর্বোচ্চ উচ্চতায় উঠতেই অন্যরকম এক ভালো লাগার অনুভূতিতে ভরে যায় মন। এখন থেকে প্রায় 3-4 বছর আগেও দুর্গম বলে মানুষ সাজেকে যেতে সাহস পেতেন না, আর সেই সাজেক এখন রূপান্তরিত হয়েছে অপরূপ এক পর্যটন কেন্দ্রে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই সাজেকে রয়েছে অসংখ্য উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়, যেগুলো প্রাকৃতিকভাবেই সবুজ বনায়নে ভরা। পাহাড়ের ওপর দিয়ে মেঘের আনাগোনা দেখলে মনে হয় যেন কুয়াশা ছেয়ে গেছে চারপাশ। দর্শক মন্ডলী, সাজেকের রুইলুই পাড়ার এই উঁচু স্থানটিতে দাঁড়িয়ে এদিকে দৃষ্টি দিলেই দেখা যাচ্ছে লুসাই পাহাড়। মিজোরামের এই লুসাই পাহাড় সাজেকে বেড়াতে আসা যে কোনো পর্যটককেই অত্যন্ত বিমোহিত করে। আমরা এখন এসেছি সাজেকে ঢোকার মুখেই রুইলুই পাড়ায়। এই পাড়ার একটি বিশেষত্ব হচ্ছে এখানে যে বাড়িগুলো দেখা যায় সেগুলো বেড়া এবং টিনের চাল হচ্ছে সবুজ এবং বেড়াগুলো হচ্ছে লাল। এই পাড়ায় যারা বসবাস করেন সেই বন্ধুবৎসল মানুষগুলোর সহজ সরল জীবন যাপন আপনাকে করবে মুগ্ধ। আগে এই পাড়ায় শুধুমাত্র একটি প্রাথমিক স্কুল ছিল। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সেনাবাহিনীর সহযোগিতায় এখানে গড়ে উঠেছে একটি জুনিয়র হাই স্কুল। শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে এই দুর্গম অঞ্চলেও। স্থানীয়দের বিনোদনের জন্য এখানে রয়েছে একটি ক্লাব ঘরও। এই সাজেকে দীর্ঘকাল থেকেই লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস করে। আমরা কথা বলেছিলাম এই রুইলুই পাড়ার হেডম্যান লালথাঙ্গা লুসাইয়ের সঙ্গে। এখানে প্রধানমন্ত্রী আসছে, রাষ্ট্রপতি আসছে, এখানে বসাইছি আমি। এই বাড়িতে প্রধানমন্ত্রী আসছেন, রাষ্ট্রপতি আসছেন। এটা হচ্ছে আপনার সৌভাগ্য, আমি মনে করি। সৌভাগ্য, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। এখানে আমি দেখতে পাচ্ছি উনি কি আপনার স্ত্রী? আমার স্ত্রী, এটা আমার মেয়ে। আচ্ছা, কেমন আছেন আপনি? আর তোমার নাম? হেলেন। আচ্ছা হেডম্যান সাহেব, একটা জিনিস জানতে চাইছি, আপনাদের এই রুইলুই পাড়াতে কতগুলো পরিবার বসবাস করে? প্রায় 96 পরিবার আছে। 96টা পরিবার। আগে যখন এই রাস্তাটা হয়নি তখন মানুষ কিভাবে আসতো যাতায়াত করতে? অনেক কষ্ট। তখন তো বন জঙ্গল বেশি, বাঘ ভাল্লুক হাতি সবকিছু আছে, তো তবু আমরা কষ্টতে আসি। আপনি কত বছর ধরে এখানে আছেন? জীবন তো আমার এখানে। ওইখানে আব্বাও তো এখানে জন্ম। বাংলাদেশের কোনো স্যাটেলাইট চ্যানেল এখানে আসে না? কোনো কিছু আসে নাই। বিটিভি আমরা দেখতে পারি। এখন তো টেলিভিশনে আপনাকে একজন হেডম্যান হিসেবে দেখাচ্ছি আমরা ইত্যাদি অনুষ্ঠানে। আপনার কি কিছু বলার আছে? এখন তো আমাদের সমস্যা হচ্ছে কি, পানি আমরা পাইছি, চিকিৎসা আমরা ঠিক মতো পাই নাই। মানে আর একটু চিকিৎসা সেবার উন্নয়ন হলে আপনারা খুশি হয়। আচ্ছা আচ্ছা। এরপর কংলাক পাড়া, ওই যে দূরে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কংলাক পাড়া। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের জন্য এখানে রয়েছে চমৎকার থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত দুটি চমৎকার রিসোর্ট। একটি হচ্ছে রুনময় রিসোর্ট, যেখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আরেকটি হচ্ছে সাজেক রিসোর্ট। তবে এই দুটি স্থান ছাড়াও স্বল্প আয়ের ভ্রমণ পিপাসুরা স্বল্প ব্যয়ে স্থানীয়দের বাড়িঘরেও থাকতে পারেন।
সাজেকের এই প্রাকৃতিক নান্দনিকতা এখন অক্ষুণ্ণ রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি কঠিন জীবন সংগ্রামে জয়ী পাংখ, লুসাই এবং ত্রিপুরাদের পরিচর্যার কারণে। বলা যায় বাংলাদেশের পর্যটন শিল্পে সাজেকের রয়েছে অপার সম্ভাবনা। কর্তৃপক্ষ দৃষ্টি দিলে সাজেক হয়ে উঠতে পারে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে ইত্যাদির একজন নিয়মিত দর্শক SK শরীফুল ইসলাম ইমেলের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ স্থানগুলোতে গিয়ে ইত্যাদির উপস্থাপন দেখা যায়। ইত্যাদির কাছে জানতে চাই এই ধারাবাহিকতায় পরবর্তীতে দেশের বাইরে প্রবাসীদের সামনে আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি ধারণ করবে কি? আপনারা যারা প্রবাসে আছেন তারা এ দেশেরই সন্তান। প্রবাসের সৌন্দর্য তো আপনারা দেখছেনই, এ দেশেও যে দেখার মতো জানার মতো অনেক স্থান আছে তা দেশে থেকেও আমরা অনেকেই জানি না। ইত্যাদির মাধ্যমে প্রবাসে বসেও আপনারা দেখতে পান এদেশের সেই সব অদেখা অজানা স্থানের দৃশ্যাবলী। তবুও দেশে আমাদের নির্বাচিত স্থানগুলোতে গিয়ে ধারণ শেষ হলে পরবর্তীতে প্রবাসী অনুষ্ঠান ধারণের কথা আমরা অবশ্যই ভাবব। ঝিনাইদহ থেকে মেহেদি মাসুদ ইমেলের মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে লিখেছেন, গত 26শে সেপ্টেম্বর 2014 তারিখে ইত্যাদিতে প্রচারিত মাগুরা জন্মান্ধ আবুল বাশারকে দেখে অনুপ্রাণিত হয়ে আমেরিকা প্রবাসী বিলকিস হোসেন তার প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাকে সহায়তা করার জন্য 1 লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। গত 10 জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্পন্দন BUS এর সহযোগিতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুলকার নায়ন আবুল বাশারের হাতে এই 1 লক্ষ টাকার চেক প্রদান করেন। দৃষ্টি প্রতিবন্ধী আবুল বাশারের প্রতি এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রবাসী বিলকিস হোসেনকে ইত্যাদির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, GPO বক্স নাম্বার 2674, GPO ঢাকা 1000 আর ইমেল করতে পারেন ittadi1@yahoo.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। এমন একটি ধাঁধা হতে পারে কোথাও খাদ্য তালিকায় নেই অথচ মানুষ খায়, সেটা কি? একটু সূত্র ধরিয়ে দেই। শুধু খায় না, সেটা চায় এবং বহু ক্ষেত্রেই পায়, তাই খাওয়ার স্বভাব হয়েও যায়। আপনারা ভাবতে থাকুন আর দেখুন এক চাকুরি প্রার্থীর সাক্ষাৎকার, যেখানে পেয়ে যাবেন এর জবাব। নাম কি? জন্মের পর থেকে সবাই আমার খুব মহব্বত করে, তাই মা বাবাই আদর করে নাম রাখছে মহব্বত আলী। আপনার ফাদার কি করেন? আমার মা যা বলে তাই করে। তার মানে এখন তো আব্বার কোনো কাজ নাই, সেই জন্য মা যা করতে বলেন আব্বাই তাই করেন। শুরুতেই জেনারেল নলেজ। কর্ম আছে, কর্তা নাই, এই বাক্যটার একটা উদাহরণ দিতে পারবেন? বেশিরভাগ অফিসিক্যালি প্রমাণ পাবেন, টেবিল বড় কাম কিন্তু কর্তা নাই। এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার প্রিয় খাদ্য কি? ঘুষ। ঘুষ? জি ঘুষ। ঘুষ আবার খাদ্য হলো কি করে? ওইটাকে সবাই খাদ্য বলে, ওই যে বলে ঘুষখোর মানে ঘুষ খায়, স্বাস্থ্যের জন্য ভালো, মুখের কোনো কষ্ট নেই। আচ্ছা, আপনার প্রিয় গাছ কি? বাঁশ গাছ। বাঁশ গাছ আপনার প্রিয়? কারণ জীবিত অবস্থায় ঘর তৈরির জন্য যেমন বাঁশ দরকার, তেমনি মৃত্যুর পর কবরেও বাঁশ প্রয়োজন। এছাড়া দৈনন্দিন জীবনে বাঁশ একটি বহুল ব্যবহৃত শব্দ। আমরা একে অপরের ক্ষতি করার জন্য এই শব্দটি বারবার ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার বলুন আপনার প্রিয় তরল পদার্থ কি? তেল। এই তেলের উপর নির্ভর করে চাকরিতে আপনার প্রমোশন কিংবা ডিমোশন। প্রিয় ফুল কি? সর্ষে ফুল। কেন? উঠতে বসতে চলতে ফিরতে যা শুনি যা দেখি তাতে প্রতি মুহূর্তেই চোখে সর্ষে ফুল দেখি। আচ্ছা, আপনার প্রিয় বাক্য কি? সদা মিথ্যা কথা বলিবে। মানে? মানে কিছু না, আপনি যেভাবে ভাবতেছেন, অর্থাৎ আমার বলা উচিত সদা সত্য কথা বলিবে, ওই দিন আর নাই। এখন সবাই গর্বের সঙ্গে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে সবাই আবার চ্যালেঞ্জ করে। আর মিথ্যা বলার ক্ষেত্রে নিজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি কোনো কিছুই বাদ দেয় না। সুতরাং আমি যেটা বলছি ওইটাই ঠিক আছে। আচ্ছা, এবার বলুন তো কোন কোন জিনিস ভালো গর্ত করতে পারে? ইঁদুর, কেঁচা, সাপ, সিটি কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ইত্যাদি। বলুন তো সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? অসাধারণরা যখন কোনো কাজ করতে ব্যর্থ হয় তখন সেই কাজ যাহারা সফলভাবে সম্পন্ন করে তাদেরকেই সাধারণ মানুষ বলা হয়। আচ্ছা, চাকরি দিলে আপনি বেতন কত চান? কোনো বেতন লাগবে না স্যার, খালি চাকরিটা দিলেই চলবে। চলবেন কি করে? চলা কি আর টাইম মাতাবো স্যার?
আপনি খালি অফিসের সাইনবোর্ড আর চেয়ারটা ব্যবহার করতে দিন, আমি চলার রাস্তা বাইক করে ফেলাবো। কিভাবে খাবো? কি খাবেন? ওই যে আমার প্রিয় খাদ্য ঘুষ। আপনাকে ঘুষ খেতে আমরা চাকরি দেবো? বেরিয়ে যান, যান, বেরিয়ে যান। রাগ করেন কেন স্যার? আমি একলা ঘুষ খাওয়া বন্ধ করলে কি কোনো লাভ আছে? এইটা এক ধরনের সন্ত্রাস। এই ঘুষ সন্ত্রাস বন্ধ না হইলে দুর্নীতি আর দুর্ভোগ দুইটাই বাড়তে থাকবো। যাক, আমি জানি যত ভালো ইন্টারভিউ দিই না কেন আমার চাকরি হবে না। সীমিত পদ, যারা নেবার তারা নিয়ে ফেলেছেন, আমরা হইলাম ফর্মালিটি। আপনাদের নিয়ম রক্ষার প্রার্থী। আসি, আসসালামু আলাইকুম। ভেতরে ভেতরে লোক নিয়োগ দিয়ে অকারণ সাক্ষাৎকার নেয় নিয়ম রক্ষা হয় না অনিয়ম রক্ষা হয় তা নিয়ে নিয়মিত প্রশ্ন তোলার নিয়ম আছে কিনা তা নিয়মিত অনিয়মকারীরাই বলতে পারেন। তবে নিয়ম যখন অন্তরে স্থান করে নেয় এবং অন্তরের নির্দেশেই কেউ যখন নিয়মিত ভালো কাজ করেন তাকে সাধুবাদ জানাতেই হয়। সিদ্দিক গাজী তেমনই একজন। তার আন্তরিক সদিচ্ছা পরিবেশকে সবুজ এবং সুরভিত করা, আর এজন্য তিনি বেছে নিয়েছেন বকুল ফুলের গাছ। বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্যামনগর দক্ষিণ পাড়ায়। সিদ্দিক গাজী এক হতদরিদ্র মানুষ। তার আন্তরিক সদিচ্ছা পরিবেশকে সবুজ এবং সুরভিত করা, আর এজন্য তিনি বেছে নিয়েছেন বকুল ফুলের গাছ। কলমিলতা শাক এবং বিভিন্ন বনজ তরিতরকারি বিক্রি করে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নিয়ে কায়ক্লেশে তার সংসার চলে। বসত ভিটেটি ছাড়া তার আর কোনো সহায় সম্পত্তি নেই। বাড়ির সাথেই খালি জায়গার মধ্যে তিনি গড়ে তুলেছেন বকুল চারার ছোট্ট একটি নার্সারি। নিজের নার্সারিতে উৎপাদন করা বকুলের চারা তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস প্রাঙ্গণে নিজের উদ্যোগে শুধু রোপণই করেন না, মাঝে মাঝে গিয়ে তা পরিচর্যাও করেন। উপজেলা ছাড়িয়ে যতদূর পায়ে হেঁটে যাওয়া যায় সব স্থানেই তিনি এই বকুল গাছের চারা রোপণ এবং পরিচর্যা করে থাকেন। প্রায় ৩০ বছর ধরে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গা তিনি সবুজ করে তুলেছেন চিরসবুজ বকুল ফুলের গাছে, আর সুরভিত করেছেন বকুল ফুলের সুগন্ধে। বকুল গাছ লাগায়, বৃক্ষের অক্সিজেন নিপায়, ফল ছেলেরা খায়, মেয়েরা ফুল হাতে দেয়, পাখিতে খায়, খুব গ্রানে নাগে, আমার খুব আনন্দ লাগে, তাই আমি বকুল গাছ লাগাই। আমার জানা মতে সিদ্দিক ভাটি অঞ্চলের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে সে তার বকুল গাছ লাগায়নি। সাতক্ষীরা, খুলনা এবং যশোরের বৃহত্তর এই অংশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানে তার গাছ সাক্ষী হয়ে আছে। এই সিদ্দিক গাজী একজন দরিদ্র লোক, তার নিজের কোনো নির্ধারিত আয় নাই। সব শিক্ষায়তনে তার বকুল গাছ লাগানো, এটা তার একটা নেশা। এবং সে কপিলমুনি কলেজে প্রথম শুরু করে। আমি তখন ওই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম। এটা 1980 থেকে 90-91 সালের কথা। এরপরে সে ওই উপজেলার সমস্ত শিক্ষায়তনে সে এই বকুল গাছ লাগিয়েছে। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আরও সমাজে এরকম সিদ্দিক গাজী তৈরি হোক সেই কামনা করি। অসংখ্য গানে বকুল ফুলের উল্লেখ দেখি আমরা। সিদ্দিক গাজী এসব গান শুনেছেন কিনা জানি না, তবে এটা সত্যি যে বকুল গাছের চিরসবুজ রূপ ও বকুল ফুলের সুরভি তার অতি প্রিয়, আর তাই এলাকার মানুষের কাছে তিনিও বকুল প্রেমিক হিসেবে অত্যন্ত প্রিয়। সিদ্দিক গাজীর এই সৎ উদ্যোগ দেখার পর তিনি আমাদের কাছে হয়ে উঠেছেন এক প্রিয় মানুষ। দর্শক মন্ডলী, এই বকুল প্রেমিক প্রিয় মানুষটিকে আজ আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো সিদ্দিক গাজীর সঙ্গে। আচ্ছা, আপনি তো আর্থিকভাবে অসচ্ছল, তাই না? আপনার নিজের সংসারই চলে অনেক টানাপোড়েনের মধ্যে, তারপরও আপনি এই বকুল গাছ লাগাতে উৎসাহী হলেন কেন? আমার পুরানো চাই, ভালো লাগে, এটা আমার ভালো নেশা, খারাপ নেশা এটা না। না, অবশ্যই নয়, এটা অত্যন্ত ভালো নেশা এবং অনেকেরই এই নেশাটা থাকা উচিত বলে আমি মনে করি। আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি? ভবিষ্যৎ আমার জমা নাই, আপনার জমি নাই? জমি নেই, জি। নার্সারি করি আমি, বাংলাদেশটা আমি বকুল ফুলের ছড়িয়ে দিতে যাচ্ছি। আমি বুঝতে পারছি যে বকুল ফুল দিয়ে আপনি বাংলাদেশকে ভরে দিতে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই অনুকরণীয় কাজের জন্য, আপনার এই মহতী উদ্যোগে সাথী হয়ে আরো কিছুটা এগিয়ে নেবার জন্য ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 50,000 টাকার চেকটি প্রদান করছি। আপনার মনের মতো সবার মন বকুল সুরভিত হয়ে উঠুক এই কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিদ্দিক গাজী সাহেব। ধন্যবাদ। এবারে গান। বাংলাদেশের পরিবেশ বৈচিত্র্য,
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষে মানুষে মিলনের কথা নিয়ে এই গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন আপনাদের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। রঙে রঙে রাঙানো, আকাশ নীলে টাঙানো, সূর্যতে ঘুম ভাঙানো, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। ঝর্ণা ঝরা পাহাড়ে, সমতলের পাহাড়ে, সচল নদীর দুপাড়ে, শস্য সমাবেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। ভালোবাসার বাঁধন দিয়ে মানুষগুলো বাঁধা, নানা জাতি সত্তা যেন এক মালাতে গাঁথা। ও ভালোবাসার বাঁধন দিয়ে মানুষগুলো বাঁধা, নানা জাতি সত্তা যেন এক মালাতে গাঁথা। নানান সুরের বিনাতে তাক কেটে দিন দিনাতে, নানান সুরের বিনাতে তাক কেটে দিন দিনাতে। একই রকম রেশ, আহা একই রকম রেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। ঈদে পূজায় বড় দিনে বৌদ্ধ পূর্ণিমাতে, আনন্দে আর ভক্তি রসে মিলি সবার সাথে। ও ঈদে পূজায় বড় দিনে বৌদ্ধ পূর্ণিমাতে, আনন্দে আর ভক্তি রসে মিলি সবার সাথে। শান্তি সুখের দাবিতে বৈশাখী বৈশাখীতে, শান্তি সুখের দাবিতে বৈশাখী বৈশাখীতে। প্রাণের পরিবেশ, আহা প্রাণের পরিবেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। রঙে রঙে রাঙানো, আকাশ নীলে টাঙানো, সূর্যতে ঘুম ভাঙানো, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। ঝর্ণা ঝরা পাহাড়ে, সমতলের পাহাড়ে, সচল নদীর দুপাড়ে, শস্য সমাবেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ, এই তো আমার দেশ। যখন যেখানে যায় ইত্যাদি তার সাথী হয় নানি আর নাতি। এবার দেখা যাক এই খাগড়াছড়ি এসে পাহাড়ি পরিবেশে সবুজের কোল ঘেঁষে চলতে চলতে শেষে নাতি আর নানি করে কোন কথা নিয়ে টানাটানি। খারা নাতি খারা, খারা একটু জিরে লই। একটু হানি আইতে দুর্বল হয়ে গেলা। আরে ওখানে তো আসল জায়গাগুলো যাওই নাই। আসল জায়গা মানে? হায় হায়, মানে কয় কি খাগড়াছড়ি হলো গিয়া তোমার পাহাড় নদী সরাই ভরা। যেদিকেই তাকাইবা দেখবা প্রাকৃতিক সৌন্দর্য, বড় বড় পাহাড়, ঢাকা শহরের মতো বড় বড় দালান কোঠা। ও ঠিকই কইছস রে নাতি, এইখানে না আইলে তো এটা বুঝতেই পারতাম না। এখন বুঝছো তো? হ্যাঁ বুঝছি। তো চলো সময়টা নষ্ট না করে চল চল। এই যে এখন ভেজাল হয়ে গেলে, যে গরম কাপড়গুলা একটা বোঝা হয়ে গেল রাহি। ওই
তা তুই এতটি গরম কাপড় আনতে গেলি কেন? দাও না, এখন তো শীতকাল, আবার আইছি নতুন একটা এলাকায়, কারণ এই বাইরে পরিবেশটা কতটুকু ঠান্ডা কতটুকু গরম এটা তো জানি না। আবার কখন তো সত্য প্রভাব পড়ে বা আরম্ভ হয় সেটাও তো কেউ জানে না, জানে আগে তো প্রস্তুতিটা হাঁটা ভালো না। তুই না সব জানোস, অতি চালাক হলে এরকমই হয়, বুঝছস? কথাটা ঠিক না নানি, অতি চালাক আমি না, গরু ছাগল। ওই গরু ছাগল কেমনে অতি চালাক হইলো? কেন কথাই তো আছে যে অতি চালাকের গলায় দড়ি। আমার গলায় তুমি কোন দিন দড়ি দেখছো? নানি এই দড়ি থাকে হইলো গরু ছাগলের গলায়, তো সেই হিসাবটা করলে তো গরু ছাগলই অতি চালাক নাকি? কি সুন্দর একটা যুক্তি খাড়া করে দিলি। সারাদিন তো খালি বটর বটর করতেই থাকোস, এখন যাবি তো চলো চল। নানি তোমার এই ব্যাগটা দাও, এটার মধ্যে যে তোমার জুতাগুলা আর আমার কাপড়গুলা ভরি, আমি না আর তো অনেক সুবিধা হয় না। এই ব্যাগ দাও দেবো না, ব্যাগে আমার কাম আছে। কি কাম? আরে ওই যে আলু টিলে যাবো না, তুই তো জানোস আমি যখন যেখানে যাই সেইখান থেকে কিছু না কিছু নিয়ে আসি। আচ্ছা আলু টিলে যাবো, ওইখান থেকে এই ব্যাগ বইরা আলু নিয়ে আসুন। আমি কোনোদিন পাহাড়ি আলু খাই নাই তো। হাই হাই রে নানি, আচ্ছা এই আলু টিলে আলু পাওয়া যায় এই কথাটা তোমার কাটা কইছে? ওইটা হইলো একটা পর্যটন স্পট, আর ওইখানে ওই টাওয়ারে শুইয়া যদি কিনা খাগড়াছড়িটারে দেখে তখন কি মনে হয় জানো? দার্জিলিং দেখতেছে। আলুর চিন্তা বাদ দিয়ে ব্যাগটা দাও, কামে লাগাই নাই। হ্যাঁ আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি, কি তুই খালি কথায় ভুল ধরস কিন্তু সেই ভুলের সমাধান দেস না। মানুষের ভুল ধইরা সমাধান দিবি, মানুষের উপকার হইব। মানুষে যদি হাঁটু পানিতে নামে তুই গলা পানিতে নামবি। আমার তার খাইয়া দাইয়া কাম নাই, ওর বিভ্রামরি আর কি আছে। ওই বিভ্রামরি কেন রে? আচ্ছা এই অন্য মানুষের গলা সমান পানি আমি যদি নামি আমি বিভ্রামরি না? আচ্ছা অন্য মানুষের সাইজ আর আমার সাইজ কি এক? হ্যাঁ এই অন্য মানুষের হাঁটু মানে আমার মাথার সমান পানি, আর কেউ কেউ কি আমার গলা বিবেচনা কইরা ওই গলা সমান পানির হিসাবটা দেয়? দেয় না। তুই যাবি না হেনে খাড়ায় খাড়ায় কথা বাড়াবি? আচ্ছা আমি কথা বাড়াইলাম কই? তুমি উল্টা কথা কো, আমি সেটারে সুদা করে দিই। কথার পৃষ্ঠে কথা আসে তো নানি। এই পাহাড়ি এলাকাগুলোতে তুমি আমার আবার দৌড়ানি দিও না। যে রাস্তা একবার যদি পিছলাইয়া পড়ি, গড়াইতে গড়াইতে কই গিয়ে যে ফরমু সেটা বুঝতেও পাইবে না। আচ্ছা আর তুই চল না। নাতির কথায় নানি কি শিখলেন জানি না, তবে এটা আমরা সবাই জানি শিক্ষার কোনো বিকল্প নেই। ইত্যাদিতেও আমরা অনেকবার বলেছি শিক্ষার আলো ঘরে ঘরে জালো, শিক্ষাই শক্তি, শিক্ষায় মুক্তি, শেখার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই ইত্যাদি। অথচ আমরা এমন অনেক সচ্ছল এবং বিত্তবান পরিবারও দেখতে পাই যে পরিবারের সন্তানেরা শিক্ষায় অনাগ্রহী অথবা শিক্ষানীতি গিয়েও হয়ে যায় বিপদগামী। তবে ব্যতিক্রমও রয়েছে। আমরা আজ এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি প্রায় সহায় সম্বলহীন হয়েও তার 5টি ছেলেকেই করে তুলেছেন সুশিক্ষিত, আর তিনি হচ্ছেন জনাব জাকের হোসেন। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার 22 নং গ্রামে জনাব জাকের হোসেনের বাড়িতে। অতি দরিদ্র প্রায় ভূমিহীন পরিবারের সন্তান জাকের হোসেন বর্তমানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই দ্বীপ উপজেলায় তার শৈশবে লেখাপড়ার সুযোগ ছিল না তেমন, তাই নিজে কখনো লেখাপড়া করতে পারেননি। ফলে বাল্যকাল থেকেই ক্ষেত মজুর বা কামলা খাটা, কখনো বা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদের চেষ্টা করেছেন, তাতেও সংসারে সচ্ছলতা আনতে পারেননি। আর এ কারণেই তার মাথায় সংকল্প আসে নিজের সন্তানদের যেভাবেই হোক লেখাপড়া শেখাবেন। খেয়ে না খেয়ে সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করেন। বর্তমানে তার 5 ছেলের সবাই লেখাপড়া করছেন। ছেলেদের উঁচু ক্লাসে ওঠার সাথে সাথে লেখাপড়ার ব্যয়ও বাড়তে থাকে। ফলে তিনি নিজ এলাকা থেকে প্রায় শতাধিক কিলোমিটার দূরে চাটখিল উপজেলায় গিয়ে শুরু করেন রিকশা চালনার কাজ। নিজের ব্যয় সংকুচিত করে তিনি উপার্জিত অর্থ দিয়ে ছেলেদের লেখাপড়া এবং সংসার চালাতে থাকেন। তার ছেলেরাও বাবা মার ইচ্ছের প্রতিচ্ছবি হয়ে ওঠে। বড় ছেলে বৃত্তি পেতে থাকে 5ম শ্রেণী থেকেই। এরপর জিপিএ 5 পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয় এবং অন্যের বাড়িতে লজিং থেকে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়। জাকের হোসেনের অন্য সন্তানেরাও মেধাবী এবং বাবা মার ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল। আজ 55 বছর বয়সী শ্রমক্লান্ত জাকের হোসেনের মুখে আনন্দের হাসি, চোখে আনন্দাশ্রু। তার বড় ছেলে রাসেল এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। দ্বিতীয় ছেলে আজাদ একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে দর্শন বিভাগে অনার্স নিয়ে। আরেক ছেলে ফরিদ পড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে।
জাহিদ এখন এসএসসি পরীক্ষার্থী। সবচেয়ে ছোট ছেলে তুহিন এখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। বড় ছেলেরা লেখাপড়ার পাশাপাশি কিছু উপার্জনও করছে। তারা চায় তাদের বাবা এবার রিক্সা চালনা ছেড়ে বিশ্রাম নিক। রিক্সা চালক মোহাম্মদ জাকির যেন শিক্ষা অনুরাগের এক জীবন্ত প্রতীক, আর তার ছেলেরাও সেই অনুরাগের সফল অনুরাগী। দর্শক মন্ডলী, আজ আমরা জাকির হোসেন এবং তার সন্তানদের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। জাকির হোসেন সাহেব, আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আপনি নিজে কতটুকু লেখাপড়া করেছেন? বাবার আর্থিক অবস্থা না থাকায় আমি তেমন লেখাপড়া করতে পারি না। আমি 5ম শ্রেণী পর্যন্ত পড়ছি। আচ্ছা, 5ম শ্রেণী পর্যন্ত আপনি পড়েছেন। ছেলেদের লেখাপড়া করানোর প্রতি আপনার আগ্রহ হলো কেন? লেখাপড়া কম করাতে আমি অনেক কষ্ট কাজ করতে হয়েছি, সমাজের কাছে অনেক জনের কথা শুনতে হয়েছে, অনেক লাঞ্ছিত হয়েছি লেখাপড়া না করার কারণে। সেই জন্য আমার এখন চিন্তাধারা যে আমার ছেলেদেরকে আমি লেখাপড়াকে শিখেই ইনশাল্লাহ সফল করবো, সমাজের কাছে যেন বড় হইতে পারে। আচ্ছা রাসেল, আপনি তো বড় সন্তান, এরকম একজন মহৎ পিতার সন্তান হয়ে আপনার অনুভূতি কি? না, আসলে উনি কষ্ট করে আমাদের অবর্তমানে থেকে আড়ালে আমাদেরকে ভাড়া দিয়ে গেছেন। এই জন্য আমি বাবার প্রতি খুব কৃতজ্ঞ। আমি চাই আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করব। তা আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি? আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে যে বাবা যেভাবে আমাদেরকে চাইছেন, যে বাবা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণ করা। আমার বাবা খুব কষ্ট করছে শুরু থেকে, সেজন্য এবং উনি যে স্বপ্ন দেখছে আমাদেরকে নিয়ে কষ্ট করে আমাদেরকে সফল করবে, যেটা ইতিমধ্যে তিনি বলেছেন, ওই কথাটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আমি যেহেতু মেডিকেল সায়েন্স নিয়ে পড়তেছি, আমি চাই বাবার স্বপ্নটা আর ভালোভাবে বাস্তবায়ন করে দেশকে সেবা করতে। অনেক ধন্যবাদ। আপনার সব সন্তানই তো লেখাপড়া করে সফল হতে চলেছে, এতে আপনার এখন অনুভূতি কি? এখন আমি খুবই আনন্দিত। এখন আমি সমাজে যেখানে যাই সবাই আমাকে সম্মান করে। আচ্ছা আচ্ছা, এখন আমরা শুনেছি যে আপনার সন্তানরা আপনাকে বোধহয় এখন আর রিক্সা চালাতে দিতে চান না। এখনো এরা চাকরি বাকরি করতে পারে না, এখনো এদের লাগে, এরা তো নিষেধ করে আমাকে, আমি তো তারপরে করতে হচ্ছে সন্তানের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে জাকির হোসেন সাহেব। আপনার মতো একজন সফল পিতাকে আজকে এখানে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। এই যে আপনার সন্তানদের লেখাপড়া করাবার জন্য আপনার যে সাধনা, এই সাধনায় কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আজকে আমরা ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 2 লক্ষ টাকার চেকটি প্রদান করি। আশা করি এই চেকটি আপনার কিছুটা হলেও উপকারে আসবে এবং আপনাকে এই চেকটি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমিও ইত্যাদিতে আসি খুব খুশি হয়েছি, আমি খুবই আনন্দিত। আমার জন্য সবাই দোয়া করবেন। দর্শক মন্ডলী, ধনে নয়, মানে নয়, কর্মে নয়, খ্যাতিতেও নয়, কর্মের উদ্দেশ্যে পাই মানুষের সত্য পরিচয়। জাকির হোসেন তেমনি একজন মানুষ যিনি তার কর্মজীবনকে ব্যয় করেছেন সন্তানদের উপযুক্ত শিক্ষা দেবার উদ্দেশ্যে। পারিবারিকভাবে সহায় সম্বলহীন এবং পেশায় একজন রিক্সা চালক হয়েও পিতা হিসেবে তিনি একজন আদর্শ মানুষ। সন্তানদের প্রতি এই দায় ও দায়িত্ববোধ সমাজের সব স্তরের সকল পিতামাতার মধ্যে জেগে উঠলেই আমরা পাবো ভবিষ্যতের এক শিক্ষিত প্রজন্ম। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।